দেশের শিক্ষিত তরুণ তরুণীদের পছন্দের শীর্ষে সরকারি চাকরি, সুযোগ সুবিধা ও নিশ্চয়তা বিবেচনায় নিচের গ্রেডের চাকরির জন্যও ঝাঁপিয়ে পড়ছেন উচ্চতর ডিগ্রিধারীরা। এর মধ্যে অনেকে বয়সসীমা পেরিয়ে গেলেও থেকে যাচ্ছেন বেকার। তাদের বড় একটি অংশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য আন্দোলন করে আসছেন। তাদের দাবি, বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 বছর করা হোক। এই দাবির সঙ্গে একমত দেশের শিক্ষাবিদরা। তারা চান 35 না হোক, অন্তত 32 হলেও করা হোক। আর আমলারা বলছেন, সরকারি চাকরির বয়সসীমা 35 করার কোনো যৌক্তিকতা নেই। এটা করলে বেকার সমস্যা ভয়াবহ রকম বাড়বে। সরকার 35 প্রত্যাশীদের দাবি পূরণে সেভাবে কখনোই আগ্রহ দেখায়নি। উল্টো এ দাবিতে আন্দোলনে নামাদের লাঠিপেটা ও ব্যাপক হারে গ্রেপ্তার করে দমিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বয়সসীমা বাড়াতে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেন। মন্ত্রণালয়ের বৈঠকে তা নিয়ে প্রাথমিক আলোচনাও হয়। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠিয়ে সরকার প্রধানের সাড়ার অপেক্ষায় জনপ্রশাসন মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সুপারিশের পর 35 প্রত্যাশী চাকরি প্রার্থীরা দীর্ঘদিন পর কঠোর আন্দোলনে নেমেছেন। গত 12 মে থেকে প্রতিদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। বয়সসীমা না বাড়ানো পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন। পাশাপাশি 19 মের পর আমরণ অনশন কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। শুধু রাজনীতিবিদ নন, শিক্ষাবিদরাও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির পক্ষে। তারা এটিকে সময়ের দাবি বলেও উল্লেখ করেছেন। তবে ঠিক উল্টো সুর সাবেক আমলাদের কণ্ঠে। তারা মনে করেন, বয়সসীমা 30 বছরই যথেষ্ট, এর চেয়ে বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। সরকার যদি বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তাতে দীর্ঘমেয়াদে বেকার আরও বাড়বে বলেও মনে করেন সাবেক ও বর্তমান সচিবরা। শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসেবেও, তিনি মনে করেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো খুবই যৌক্তিক। অন্তত 2 থেকে 3 বছর হলেও বাড়ানো উচিত। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন তিনি। বয়সসীমা বাড়ানো হলে কর্মক্ষেত্রে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমার মনে হয় না তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়বে। তবে হ্যাঁ, শুধু বয়স বাড়ালে হবে না, সঙ্গে গ্র্যাজুয়েটদের দক্ষতা, সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে। অদক্ষ মাথা ভারী করা কর্মী দিয়ে তো কোনো কাজই হবে না। সরকারের লক্ষ্য যেহেতু কর্মসংস্থান সৃষ্টি করে বেকার কমানো, সেক্ষেত্রে জনশক্তি উদ্ভাবনমুখীও করতে উদ্যোগ নিতে হবে। অর্থনীতি ও উন্নয়নবিদ হিসেবে সুপরিচিত হলেও শিক্ষা ও কর্মসংস্থান নিয়েও দীর্ঘদিন কাজ করেছেন কাজী খলিকুজ্জামান আহমদ। তিনিও বয়সসীমা কিছুটা বাড়ানোর পক্ষে। কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, সরকারি চাকরির চাহিদা ব্যাপক, সেই অর্থে সুযোগ কম, চাকরি পাওয়া যায় না। অনেক শিক্ষিত বেকার রয়েছেন, তাদের বয়স বাড়ছে, কাজ তো পাচ্ছেন না। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি বয়স বাড়ালে বাড়ানো যায়। সেশন জজ চাকরি নিয়োগে দীর্ঘসূত্রিতার কারণে বয়স বাড়ানো যৌক্তিক উল্লেখ করে একটি গণমাধ্যমকে তিনি বলেন, এখানে অশিক্ষিত তো কাউকে বলা যাবে না, বেকার তো প্রায় সবই শিক্ষিত গোষ্ঠীর মধ্যে। পড়ালেখা ঠিকমতো শেষ করতেই অনেক ক্ষেত্রে বয়স পার হয়ে যায়। মাস্টার্স পাস করতে করতেই 23-24 বছর পার হয়ে যায়। 5 থেকে 6 বছর এখানে ওখানে দরখাস্ত করতে থাকে, কিন্তু চাকরি মেলে না। আমি তো দেখেছি ব্যাংকে 300 জন নিয়োগ দেবে, অথচ আবেদন করেন কয়েক লাখ প্রার্থী। সেজন্য বয়সটা আরেকটু বাড়িয়ে দিলে তরুণ যুবকদের জন্য ভালো হতো। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, চাকরির বয়সসীমা কতটা হবে তা বিভিন্ন দেশ ও অঞ্চলভেদে ঠিক করা হয়। বাংলাদেশে সবাই সরকারি চাকরি খোঁজে, আমি এটার পক্ষে নই। তবে কারো মেধা বয়সের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ারও পক্ষে নই। এজন্য বয়স আরও বাড়ানোর দরকার আছে বলে মনে করেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সাবেক শিক্ষা সচিব মোহাম্মদ নজরুল ইসলাম খান, তিনি এনআই খান নামেও পরিচিত, দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হিসেবেও। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর আন্দোলনের যৌক্তিকতা দেখেন না তিনি। তার ভাষ্য, আমি 35 বছর করার ঘোর বিরুদ্ধে।
এনআই খান একটি গণমাধ্যমকে বলেন, 35 বছর ধরে চাকরি খুঁজবে, চাকরিটা করবে কবে, শিখবে কবে, বিয়ে করবে কবে, ছেলে মেয়ের লালন পালন করবে কবে, রিটায়ারমেন্টের আগে যে সময়টুকু পাবে সেই কয় বছরে সে কি এমন কন্ট্রিবিউট করবে? চাকরি খুঁজতেই যদি তারুণ্য ফুরিয়ে যায়, দেশকে তিনি কি দেবেন? এখন যে 30 বছর আছে সেটাই বরং আরও কমানো উচিত। চাকরিতে আরও কম বয়সে ঢোকা উচিত। চাকরির বয়সসীমা বাড়ালে দেশে যে বেকারত্ব বিদ্যমান তা আরও বাড়বে বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তিনি একটি গণমাধ্যমকে বলেন, বয়স কিছুটা বাড়ানোর সুযোগ দিলে আরও বড় সমস্যার সৃষ্টি হবে। বর্তমানে যত সংখ্যক শিক্ষিত তরুণ চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করছে, বয়সসীমা বাড়ানো হলে আরও বেশি সংখ্যক তরুণ একই অপেক্ষায় সময় পার করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি চলতে থাকলে সমাজে চরম নেতিবাচক প্রভাব পড়বে। যদি এক কথায় বলি, সেটা হলো শিক্ষিত বেকার ভয়াবহ রকম বেড়ে যাবে, পরিবারগুলো চরম বিপাকে পড়বে, রাষ্ট্র শিক্ষিত তরুণদের কাছ থেকে প্রোডাক্টিভ এবং উদ্ভাবনী কোনো সহযোগিতা পাবে না। সব মিলিয়ে সমাজে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হবে। বয়স বাড়ানোর পক্ষে নন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বরত বর্তমান কর্মকর্তারাও। মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বয়সীমা বাড়ানোর ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো ইতিবাচক অবস্থান নেই। যেহেতু বিষয়টি রাজনীতিকরা নতুন করে আলোচনায় এনেছেন, সেজন্য রাজনৈতিকভাবে সিদ্ধান্ত হোক বলেই অভিমত দিচ্ছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কেউই বয়স এতটা বাড়ানোর পক্ষে নয়। তবে হ্যাঁ, সরকার প্রধান যদি এতে সায় দেন তখন তো কারো কিছু বলার থাকছে না। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত 4 মে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমি আমার মতামত তুলে ধরে চিঠি দিয়েছিলাম। শুধু জনপ্রিয়তাকে অর্থাৎ চাকরি প্রার্থীরা দাবি জানাচ্ছেন বলে আমি চিঠি দেইনি। সরকারের লক্ষ্য, আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার এবং সার্বিক পরিস্থিতি মাথায় রেখেই চিঠিটা দিয়েছিলাম। প্রধানমন্ত্রী এ নিয়ে নিশ্চয়ই ভালো সিদ্ধান্ত নেবেন, সেই বিশ্বাসও আমাদের তরুণদের রয়েছে। তবে গত 12 মে শিক্ষামন্ত্রী এ নিয়ে গণমাধ্যমকে ভিন্ন কথা বলেন। তিনি বলেন, আমার দেওয়া সুপারিশপত্রকে পুঁজি করে অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছেন। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রী জাতীয় সংসদে স্পষ্ট করে বলে দিয়েছেন যে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কি। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে যে এখন সিদ্ধান্ত নেই সেটা বলে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমার সুপারিশপত্রটি পুঁজি করে এক পক্ষ সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। আমি তাদের বলবো, এটা অত্যন্ত একটা খারাপ কাজ তারা করছেন। তো বন্ধুরা, চলুন পার্শ্ববর্তী দেশগুলোতে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত সেটা এখন জেনে নেওয়া যাক। দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তোলা চাকরি প্রার্থীরা সবসময় পার্শ্ববর্তী দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টানেন। অন্য দেশে বাংলাদেশের চেয়ে বয়সসীমা বেশি উল্লেখ করে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বের 162টি দেশে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর। কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিভিন্ন রাজ্যভেদে এই চাকরির ধরন অনুযায়ী আবেদনের বয়সসীমা 32 থেকে 42 বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। নেপালে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে, তবে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শ্রীলঙ্কায় স্নাতক পাশ করা বেকার ব্যক্তিরা সরকারের যে কোনো কর্মসূচির অধীনে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আগে এই বয়সসীমা ছিল 35 বছর। তাইওয়ানে বয়স সর্বোচ্চ 35 হলেও সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ থাকে। ইন্দোনেশিয়ায় সরকারি চাকরিতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স 45 বছর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। সুইডেনে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ 47 বছর পর্যন্ত থাকে। আর ফ্রান্সে 40 বছর হলেও কেউ সরকারি চাকরি পেতে পারেন। ইতালিতে 35 বছর পর্যন্ত কেউ সরকারি চাকরিতে প্রবেশ করতে পারেন। আর যুক্তরাষ্ট্রে 59 বছর বয়সেও একজন নাগরিক সরকারি চাকরিতে যোগ দিতে পারেন। কানাডায় সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ 47 বছর পর্যন্ত রয়েছে। আর দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ
এবং পাকিস্তানেই সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। বয়সসীমা 35 প্রত্যাশী আন্দোলনের নেতৃত্বে থাকাদের মধ্যে অন্যতম খাদিজা খাতুন মুক্তা একটি গণমাধ্যমকে বলেন, দেশে এখন 26 লাখ বেকার। তাদের মধ্যে অধিকাংশই বয়সসীমা পার করায় চরম হতাশায় ভুগছেন। বয়সের কারণে অর্জিত সনদ অকেজো হয়ে যাবে, এটা হতে পারে না। যেহেতু অবসরের বয়স 57 থেকে 59 বছর করা হয়েছে, সেটা যদি আরও 1-2 বছর বাড়ানো হয় তাহলে চাকরিতে প্রবেশের বয়সসীমাও বাড়ানো সম্ভব। সরকার অবিলম্বে আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে বলে আমরা বিশ্বাস করি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।